আচ্ছা, আমরা গত ক্লাসে হচ্ছে মডার্ন ফিজিক্সটা শেষ করছিলাম, তো তারই ধারাবাহিকতায় আজকে হচ্ছে আমরা গ্র্যাভিটেশন চ্যাপ্টারটা শুরু করতেছি। তো আজকে হচ্ছে প্রথম লেকচার এটার। তো চলো স্টার্ট করা যাক। এটা হচ্ছে আমরা আগের মতো একাডেমিক অ্যাডমিশন লেভেলে যা যা দরকার সব কিছু দেখবো। তো ওতে শুরু করা যাক। আশা করি সবাই জয়েন হয়ে গেছি। হ্যাঁ, ঠিক আছে। ওকে। তো এই চ্যাপ্টারের প্রথমে আছে হচ্ছে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে গ্যালিলিও সূত্র। তো এই জিনিসটা অবশ্য তোমার ডাইনামিক্স চ্যাপ্টারে আছে বা গতিবিদ্যা অধ্যায়ে আছে, তো এখানে হালকা করে একটু আছে, আমরা একটু আলোচনা করে দিই যে জিনিসটা আসলে কি। তোমরা এটা অবশ্য 9-10 পড়ে আসছো। তো এখানে হচ্ছে আমরা একটু ডিটেলস আলোচনা করবো যে কি কি আলোচনা করা যায়। তো একটা বস্তুকে আমরা তখনই হচ্ছে পড়ন্ত বস্তু বলতে পারবো যে যদি বস্তুটা দুইটা কন্ডিশন যদি ফুলফিল করে। একটা হচ্ছে বস্তুটাকে আমি স্থির অবস্থান থেকে ফালাবো, আর আরেকটা হচ্ছে তাকে বিনা বাধায় ফেলাবো, অর্থাৎ এখানে কোনো ফ্রিকশন বা কোনো ঘর্ষণ বা কোনো বাধা থাকা যাবে না। তো এই দুইটা কন্ডিশন যদি আমি ফুলফিল করে একটা বস্তুকে যদি ফালাইতে পারি, তাহলে সেক্ষেত্রে হচ্ছে তাকে বলবো হচ্ছে আমরা পড়ন্ত বস্তু। তো বিজ্ঞানী গ্যালিলিও হচ্ছে পড়ন্ত বস্তু নিয়ে কাজ করে, উনি তিনটা ফর্মুলা বিল্ড আপ করছে বা তিনটা সূত্র বিল্ড আপ করছে। তো তার মধ্যে প্রথম সূত্রটাতে উনি বলছে যে স্থির অবস্থান থেকে বিনা বাধায়, তাহলে অবশ্যই স্থির অবস্থান থেকে ফালাইতে হবে। দ্যাট মিনস ইনিশিয়াল ভ্যালোসিটি হচ্ছে জিরো। বিনা বাধায় কোনো ফ্রিকশন থাকা যাবে না, কোনো বাধা থাকা যাবে না। বিভিন্ন আকারের সকল পড়ন্ত বস্তু সমান সময় সমান দূরত্ব অতিক্রম করবে। তার মানে কি, কি বলছে, সকল পড়ন্ত বস্তু সমান সময় সমান দূরত্ব অতিক্রম করবে। তো এটা বোঝার জন্য আমরা এখানে দুইটা ছবি রাখলাম এখানে। দেখো, একটা বস্তুর ভর ধরো, আমরা কথার কথা বললাম এখানে 10 কেজি, আর আরেকটা বস্তুর ভর ধরো এটা হচ্ছে ছোটটা হচ্ছে 2 কেজি। তো তাদের ইনিশিয়াল ভ্যালোসিটি দুইজনেরই হচ্ছে জিরো, আমি ধরে নিলাম দুইজনের হচ্ছে ইনিশিয়াল ভ্যালোসিটি জিরো, এবং দুইজনকে আমি সেম হাইট থেকে নিচের দিকে নিক্ষেপ করলাম। তো এখন এই জায়গার মধ্যে যদি আমার কোনো বাধা যদি না থাকে, নো ফ্রিকশন বা বায়ু টায়ু যদি কিছুই না থাকে এখানে, তাইলে দেখা যাবে যে এই দুইটা বস্তু এই দূরত্ব অতিক্রম করতে সমান টাইম লাগবে। অর্থাৎ এটাই বলতে চাইতেছি যে তোমার 10 কেজি ভরের বস্তুটা এখান থেকে এখানে আসতে ধরো যদি 5 সেকেন্ড টাইম নেয়, তাহলে 2 কেজি ভরের বস্তুটাও এখান থেকে এখানে আসতে 5 সেকেন্ড টাইম লাগবে। অর্থাৎ এখানে তাদের যে মোশন বা গতিটা, এটা তাদের ভরের উপর নির্ভর করবে না। তুমি এখান থেকে 100 কেজি ফালাও আর 1 কেজি ফালাও, যদি তুমি দুইটা কন্ডিশন যদি ফুলফিল করতে পারো, একটা হচ্ছে স্থির অবস্থান থেকে, একটা হচ্ছে বিনা বাধায়, তাহলে দেখবা 10 কেজি আর 1 কেজি, বা সরি 100 কেজি আর 1 কেজি, আর 10 কেজি আর 2 কেজি একই সময়ে হচ্ছে তারা ভূমিতে আসবে, অর্থাৎ একই সময় একই দূরত্ব অতিক্রম করবে। তো এই জিনিসটা হচ্ছে এখানে বলা হয়েছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় বিভিন্ন আকারের সকল পড়ন্ত বস্তু সমান সময় সমান দূরত্ব অতিক্রম করে। এখানে সময় এবং দূরত্ব বস্তুর ভরের উপর নির্ভরশীল নয়, এই কথাটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখান থেকে হচ্ছে তোমার একটা এমসিকিউ আসে। এমসিকিউটা ধরো এরকম একটা সিনারিও দিয়ে দিবে, দিয়ে বলবে হচ্ছে যে তোমার 10 কেজি ভরের বস্তুর যদি ভূমিতে আসতে 5 সেকেন্ড সময় লাগে, তাহলে 2 কেজি ভরের বস্তুর ভূমিতে আসতে কত সেকেন্ড সময় লাগবে। তো আমরা কি শিখলাম এখানে, যদি দুইটা কন্ডিশন যদি ফুলফিল করে, একটা হচ্ছে স্থির অবস্থান থেকে আরেকটা হচ্ছে বিনা বাধায়, তাহলে তুমি যত ভরের বস্তুই ফালাও না কেন, বেশি বা কম, তাহলে দুইজনের নিচে আসতে মানে একই দূরত্ব অতিক্রম করতে একই সময় লাগবে। এটাই হচ্ছে আমার এখানে প্রথম সূত্রতে বলা হয়েছে। তো আশা করি এটা বোঝা গেছে, এটার মধ্যে সিম্পল কথাবার্তা ছিল। এখন আসি হচ্ছে আমরা দ্বিতীয় সূত্রের মধ্যে, যে দ্বিতীয় সূত্রতে কি বলা হয়েছে। তো এমসিকিউর জন্য এই সিনারিওটা একটু মনে রাখবে। এটা দেখছি কোথাও কোথায় যেন একটা এমসিকিউ দিছিল। আচ্ছা, এবার আসি দ্বিতীয় সূত্রতে। কি বলা হচ্ছে, স্থির অবস্থান থেকে, ওই যে আগের মতো সেম কন্ডিশন, পরন্ত বস্তু যদি হওয়া লাগে আমার দুইটা কন্ডিশন ফুলফিল করা লাগবে। একটা হচ্ছে স্থির অবস্থান থেকে, আরেকটা হচ্ছে বিনা বাধায়। স্থির অবস্থান থেকে বিনা বাধায় কোনো পরন্ত বস্তুর বেগ ওই সময়ের সমানুপাতিক। এটা দিয়ে কি বুঝেছি খেয়াল করো। তো ধরো এখানে ইনিশিয়ালি বস্তুটা এখানে স্থির ছিল, ইনিশিয়াল ভ্যালোসিটি হচ্ছে জিরো, আমি তাকে নিচের দিকে নিক্ষেপ করলাম, নিচের দিকে ফালাইলাম, সরি নিচের দিকে ফালাইলাম। তো আমি দেখতে পেলাম ধরো তার T1 সময়ে সে ধরো একটু এখান থেকে একটু দূরত্ব সে অতিক্রম করছে, যাকে ধরো আমি বললাম হচ্ছে এখানে H1। আবার এখান থেকে আসে এই পজিশনে আসছে ধরো T2 সময়, এবং আমি বললাম এই যে ফুল দূরত্বটা হচ্ছে এখানে H2। তো বিজ্ঞানী গ্যালিলিও এটাই বলতেছে যে এখানে যদি আমি স্থির অবস্থান থেকে ফালাই এবং বিনা বাধা যদি হয়, অর্থাৎ এখানে কোনো ফ্রিকশন বা কোনো ঘর্ষণ বা কিছু বায়ুর বাধা যদি না থাকে, তাহলে এই যে পড়ন্ত বস্তুটা যে আছে তার বেগ ওই সময়ের সমানুপাতিক হবে। অর্থাৎ টাইম যত বাড়বে, আচ্ছা সরি এখানে H1, আচ্ছা H1 বলতে পারো। আর এভাবে চিন্তা করো যে হচ্ছে তোমার H1 এর কারণে ধরো এই পজিশনে সে V1 ভ্যালোসিটি প্রাপ্ত হয়েছে, আর এই পজিশনে ধরো সে V2 ভ্যালোসিটি প্রাপ্ত হয়েছে। আচ্ছা, তো গ্যালিলি কি বলতেছিল যে পড়ন্ত বস্তুর বেগ ওই সময়ের সমানুপাতিক। অর্থাৎ সময় যত বাড়বে, বললাম সময় যত বাড়বে তার বেগটাও কিন্তু তত বাড়বে। তো এখান থেকে আমরা এই ফর্মুলাটা এখানে বিল্ড আপ করতে পারি। খেয়াল করো যে হচ্ছে ভি প্রপোর্শনাল হচ্ছে টি। অর্থাৎ আমার টাইমটা যত বাড়বে, বস্তুর যে প্রাপ্ত ভ্যালোসিটি সেটাও কিন্তু বাড়বে। এই যে খেয়াল করো এখানে যে আমরা দেখলাম যে সে T1 সময় যদি V1 ভ্যালোসিটি প্রাপ্ত করে, আর T2 সময় যদি সে V2 ভ্যালোসিটি প্রাপ্ত করে, তাহলে আমরা এই কন্ডিশন অনুযায়ী আমরা কিন্তু এই জিনিসটা বলতে পারবো যে V1/V2 এই দুইটার রেশিও অবশ্যই হচ্ছে T1/T2 এই দুইটার রেশিওর ইকুয়াল হবে। এই ফর্মুলাটা শিখলাম হচ্ছে আমরা দ্বিতীয় সূত্র থেকে। যে কি বলা হয়েছে, স্থির অবস্থান থেকে বিনা বাধায় কোনো পড়ন্ত বস্তুর বেগ ওই সময়ের সমানুপাতিক। তাহলে আমরা এটা লিখতে পারবো V1/V2,
ইকুয়াল হচ্ছে T1/T2। তো এখান থেকে এত ইজি জিনিস আমাদের পরীক্ষায় দিবে না, এখান থেকে দিতে পারে হচ্ছে একটা গ্রাফ। তো দেখো গ্রাফ যদি দেয়, তো ধরো আমাদের এরকম হচ্ছে একটা গ্রাফ দিল। আহ এটা ধরো হচ্ছে এক্স অক্ষ, তারপর এটা ধরো হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। তো আমি এক্স অক্ষ বরাবর রাখলাম হচ্ছে, ধরো এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর আমি রাখলাম হচ্ছে টাইমকে, আর ওয়াই এক্সিস বরাবর রাখলাম হচ্ছে আমি ভ্যালোসিটিকে রাখলাম, আর এটা ধরো হচ্ছে 0 পয়েন্ট। সো এখন ভি প্রপোর্শনাল টি এর গ্রাফ যদি হওয়া লাগে, তো এটা কিন্তু আমরা খুব ইজিলি বলতে পারবো এটা কি হবে, মূল বিন্দুগামী সরল রেখা হবে, যেহেতু প্রপোর্শনাল সাইনের গ্রাফ, বা তুমি ওয়াই ইকুয়াল এম এক্স এর সাথে কম্পেয়ার করতে পারো। সো এটার গ্রাফটা হবে হচ্ছে এইরকম একটা গ্রাফ হবে। আচ্ছা, সো এটা হচ্ছে আমরা সবাই জানি যে ভি প্রপোর্শনাল টি এর গ্রাফ হবে হচ্ছে এটা। এখন তোমাকে কোশ্চেনে জিজ্ঞেস করবে যে ভি প্রপোর্শনাল টি থেকে আমি যে গ্রাফটা পাইলাম, এই গ্রাফের যে ঢালটা আছে সেটা কি নির্দেশ করবে, এই গ্রাফের যে ঢাল বা স্লোপ সেটা আসলে কি নির্দেশ করবে, সেটা হচ্ছে তোমার কোশ্চেনে জানতে চাইবে। তো চলো আমরা একটু ফাইন্ড আউট করি যে আসলে এই যে এই গ্রাফের যে ঢালটা আছে সেটা আসলে কি নির্দেশ করে, আমরা একটু বের করার ট্রাই করি। তো দেখো আমরা এই কন্ডিশন গুলো যদি একটু ফুলফিল করি, যেমন হচ্ছে তোমার ইউ ইকুয়াল 0, তাহলে দেখো আমরা কিন্তু গতির এই সূত্রটা জানি যে হচ্ছে তোমার কি, ভি ইকুয়াল হচ্ছে ইউ প্লাস এটি, রাইট? এটা কিন্তু আমরা জানি। তো এই জায়গায় আমরা ইউর ভ্যালু যদি 0 বসাই দিই, তাহলে কত আসবে, ভি ইকুয়াল হচ্ছে কি এটি আসবে এটা। তো এখন তুমি চিন্তা করো, একটা বস্তুকে যদি তুমি ভার্টিক্যালি পথে যদি চলাচল করতে দাও, তাহলে তার উপর কোন এক্সিলারেশনটা কাজ করবে, অবশ্যই হচ্ছে গ্র্যাভিটেশনাল এক্সিলারেশন। সো সো আমরা এখানে এর জায়গায় কত বসাইতে পারবো, জি বসাইতে পারবো। তাহলে দেখো আমার যে ইকুয়েশনটা আলটিমেটলি দাঁড়াইতেছে হচ্ছে এরকম যে ভি ইকুয়াল হচ্ছে জিটি, রাইট? তো দেখো এই ভিটাকে রাখছি কি আমি ওয়াই এক্সিস বরাবর, এই টিটাকে রাখছি কি আমি এক্স এক্সিস বরাবর। তাহলে দেখো তো এই ইকুয়েশনটাকে আমি যদি ওয়াই ইকুয়াল এম এক্স এর সাথে যদি কম্পেয়ার করি, তো ঢালটা আসলে কি নির্দেশ করবে, অবভিয়াসলি হচ্ছে এই জিটা নির্দেশ করবে। তার মানে আমার ভি ভার্সেস টি যে গ্রাফ আছে, এটার যে স্লোপ বা ঢাল আছে সেটা আসলে কি নির্দেশ করবে, আর গ্র্যাভিটেশনাল এক্সিলারেশন কে নির্দেশ করবে। আমি হল হচ্ছে জি, এটা নির্দেশ করবে। দেখো তো সবাই একটু পর্যন্ত বুঝলাম কিনা। জি ভাইয়া বুঝছি। বা তুমি এখানে জিটাকে চাইলে এইভাবে বলতে পারো যে V/T, আমার এমসিকিউ অপশন যে কোনোটা থাকতে পারে, মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এটা। ওকে, তো আমাদের দ্বিতীয় সূত্র থেকে আলোচনা শেষ হলো। এখান থেকে মেইন ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে যে পরন্ত বস্তুর ক্ষেত্রে দ্বিতীয় সূত্রে আমার ভি ভার্সেস টি গ্রাফের যে ঢালটা বা স্লোপটা সেটা কি নির্দেশ করবে, গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন কে নির্দেশ করবে। তো এটা ছিল যে আমাদের দ্বিতীয় সূত্র। এবার আসি হচ্ছে তৃতীয় সূত্রতে কি বলা হয়েছে। দেখো, তৃতীয় সূত্রতে বলা হয়েছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় কোনো পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে, নির্দিষ্ট সময় যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। তো আগের মতো সিনারিও চিন্তা করো, এখান থেকে হচ্ছে আমি একটা বস্তুকে ফালাই দিলাম এদিকে, তার ইনিশিয়াল ভ্যালোসিটি হচ্ছে 0 এবং এখানে কোনো বাধা নাই। তো আমরা ধরে নিলাম সে হচ্ছে এখান থেকে এখানে আসতে ধরো T1 টাইম লাগছে, এবং তার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে H1। আবার ধরো একদম শুরু থেকে তার একটু পর্যন্ত আসতে হচ্ছে তার T2 সময় লাগছে, এবং এখান থেকে তার একটু পর্যন্ত দূরত্বকে আমি বললাম হচ্ছে H2। তো এখন গ্যালিলিওর কথা অনুযায়ী আমরা কি লিখতে পারি, যে কি বলছে, নির্দিষ্ট সময় যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। তার মানে নির্দিষ্ট সময় অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক, বা হচ্ছে H∝T²। তো এখান থেকে চাইলে আমরা এই সিনারিওটা থেকে এটা লিখতে পারবো যে H1/H2 যে রেশিওটা হবে, সেটা হবে T1² বাই T2², এটার রেশিও সমান। এই জিনিসটা হচ্ছে এখান থেকে মনে রাখা লাগবে। তো এখন ধরো আমি তো দুইটা কন্ডিশন নিয়ে আলোচনা করছি, তো এরকম যদি তোমাকে তিনটা অবস্থার কথা যদি বলতো, তাহলে আরেকটা কি আসতো, তুমি আবার লিখতে পারতে কি, হচ্ছে H1:2:H2:H3 ইকুয়াল T1² T2² এভাবে তুমি রেশিও গুলো লিখতে পারবে। এটাই হচ্ছে মেন কথা, যে নির্দিষ্ট সময় যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময় বর্গের সমান। তো এটা গেল সিম্পল কথা। এখন পরীক্ষায় তো তোমাকে এত সিম্পল জিনিস দিবে না, দিবে হচ্ছে একটা গ্রাফ দিবে। তো চলো এটার ক্ষেত্রে আমরা গ্রাফটা দেখার ট্রাই করি যে গ্রাফটা আসলে কিরকম হয়। তো এটার ক্ষেত্রে ধরো আমরা এই হচ্ছে একটা গ্রাফ পাইলাম। গ্রাফ তো মনে হয় দুইটা হবে, আমরা দুইটা, যে এটা একটা এখানে রাখি আর একটা এই জায়গায়। আচ্ছা, তো দেখো যে প্রথম কথা হচ্ছে আমরা এখানে দুইটা টাইপের গ্রাফ শিখবো। একটা হচ্ছে ধরো আমি যদি এখানে এইচ আর টি যদি রাখি, এইচ রাখলাম এখানে, টি রাখলাম হচ্ছে এখানে, অর্থাৎ এক্স অক্ষ বরাবর আছে হচ্ছে টি, আর ওয়াই অক্ষ বরাবর রাখলাম হচ্ছে আমরা এইচ কে রাখলাম, এটা হচ্ছে ওয়াই এক্সিস এন্ড এটা হচ্ছে আমাদের এক্স এক্সিস। তাহলে আমাদের গ্রাফটা কিরকম হবে একটু খেয়াল করো। তো আমরা কিন্তু ইকুয়েশন দেখে আসছি যে সম্পর্কটা কিরকম, যে এইচ প্রপোর্শনাল হচ্ছে T²। তো এই ওয়াইটাকে রাখলাম হচ্ছে আমি, সরি, এইচটাকে রাখলাম হচ্ছে আমি ওয়াই এক্সিস বরাবর, এন্ড টিটাকে রাখলাম হচ্ছে আমি এক্স এক্সিস বরাবর। তাহলে দেখো তো যে এবার এইচ আর টি এর সম্পর্ক থেকে, মানে এই শুধু টিকে কিন্তু আমি রাখছি এক্স অক্ষ বরাবর, নট T², শুধু টিটাকে রাখছি এক্স অক্ষ বরাবর। তাহলে দেখো এইচ প্রপোর্শনাল T², এই সম্পর্কটা থেকে আমি এক্স আর ওয়াই এর মধ্যে যদি সম্পর্ক বিল্ড আপ করি, তাহলে কিন্তু আমি সম্পর্কটা এরকম পাবো কি, ওয়াই প্রপোর্শনাল হচ্ছে এক্স স্কোয়ার। তো এই সম্পর্কটা দেখে আমাদের
কোন কনিকের কথা মনে পড়তেছে? অবশ্যই পরাবৃত্ত। সেটা কি ছিল? x² = 4ay, এটার কথা যদি একটু স্মরণ করি। x² = 4ay, দেখো এটার মধ্যে কিন্তু যে এক্স এর উপর আছে স্কোয়ার আর ওয়াই এর যে পাওয়ার সেটা কিন্তু 1। তো এইরকম পরাবৃত্তের গ্রাফ কিরকম ছিল? x² = 4ay, এরকম পরাবৃত্তের গ্রাফ কিন্তু ছিল এরকম। এই যে দেখো এরকম ছিল যে ওয়াই অক্ষের উপর অবস্থান করতো। অর্ধেকটা থাকতো হচ্ছে পজিটিভ দিকে আর অর্ধেকটা থাকতো হচ্ছে কি তোমার নেগেটিভ দিকে। বাট তুমি যদি এখানে চিন্তা করো, এখানে কিন্তু নেগেটিভ পোর্শনটা কিন্তু পসিবল না, কারণ দেখো টাইমের উপর কিন্তু একটা স্কোয়ার আছে। আবার দূরত্ব কিন্তু নেগেটিভ হওয়া পসিবল না, আবার হচ্ছে টাইমের উপর একটা স্কোয়ার আছে। তো তোমার এখানে যে নেগেটিভ পোর্শনটা, এই নেগেটিভ পোর্শনটা কিন্তু আসবে না, আসবে হচ্ছে শুধুমাত্র এই যে পজিটিভ অংশ, এটা আসবে। তাহলে আমরা এইচ আর টি, টি এর যে গ্রাফ সেটাকে আমরা বলতে পারি গ্রাফ হবে হচ্ছে এইরকম। কাটা তো হইলো না, এটা হচ্ছে সোজা হচ্ছে না। আচ্ছা ধরে নাও এটা হচ্ছে আমাদের একটা প্যারাবোলা শেপ। এটা হচ্ছে একটা প্যারাবোলা শেপ। এটা হচ্ছে একটা প্যারাবোলা শেপ যার বাকি অর্ধেকটা নাই কেন? কারণ হচ্ছে আমার টাইম কিন্তু নেগেটিভ হওয়া পসিবল না। আবার হচ্ছে যে দূরত্ব সেটা কিন্তু আমার এখানে নেগেটিভ হওয়া পসিবল না। দেখো তো একটু পর্যন্ত বুঝলাম কিনা? জি ভাইয়া বুঝছি। জি ভাই। তাহলে আমাকে যদি কোশ্চেনে দেয় যে এইচ ভার্সেস টি গ্রাফ, এটা এটা কি আমার, এটা হচ্ছে আমার এইচ ভার্সেস টি গ্রাফ। এইচ ভার্সেস টি গ্রাফ। তো সেটার যে লেখচিত্র পাবো সেটা পাবো কি আমি পরাবৃত্তাকার। এখন আমাকে যদি কোশ্চেনে দেয় যে এইচ ভার্সেস টি না দিয়ে ধরো দিলে হচ্ছে এইচ ভার্সেস টি স্কোয়ারের গ্রাফ, সেক্ষেত্রে তো আমরা জানি সেটা কি হবে, একটা মূল বিন্দুকে আমি সরলরেখা হবে। কারণ সমানুপাতিক সম্পর্ক যেহেতু। তো আমার গ্রাফটা পাবো হচ্ছে এরকম একটা গ্রাফ। তো এইটা কার ক্ষেত্রে? এটা হচ্ছে আমার এইচ প্রপোর্শনাল টি স্কোয়ারের গ্রাফ। এইচ প্রপোর্শনাল টি স্কোয়ারের গ্রাফ। আচ্ছা ভালো কথা, এখন তোমাকে জিজ্ঞেস করবে যে এইচ প্রপোর্শনাল টি স্কোয়ারের যে গ্রাফটা পাইছো, এই গ্রাফের যে ঢাল সেইটা কি নির্দেশ করবে, এই গ্রাফের যে স্লোপ সেইটা কি নির্দেশ করবে, এটা হচ্ছে জিজ্ঞেস করতে বলা হলো। আচ্ছা তো চলো আমরা এবার ফাইন্ড আউট করি যে এখানের যে এমটা সেটা আসলে কি নির্দেশ করে। তো এটা বের করার জন্য আগে চলো আমরা গতির সমীকরণে ফেরত যাই। তো এখানে আমার বলে দিচ্ছে যে ইনিশিয়াল ভ্যালোসিটি অবশ্যই জিরো হওয়া লাগবে। তো ইনিশিয়াল ভ্যালোসিটি জিরো, তাহলে দেখো গতির সমীকরণে আমরা কি পড়ে আসছি, আমরা কিন্তু পড়ে আসছি এরকম H=ut প্লাস হচ্ছে হাফ এটি স্কোয়ার। তো এটা যেহেতু আমি ভার্টিক্যালি যেহেতু চিন্তা করতেছি, তো আমি এখানে লিখবো হচ্ছে জিটি স্কোয়ার, অর্থাৎ এখানে এক্সটার্নাল কোনো ফোর্স আমরা কাউন্ট করি নাই, শুধুমাত্র গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন এখানে কাজ করতেছে। তো এখানে দেখো আমি যদি ইউর ভ্যালু যদি জিরো বসাই দিই, তাহলে আমার ইকুয়েশনটা আস্তে আস্তে হচ্ছে H= হচ্ছে হাফ জিটি স্কোয়ার, রাইট? হাফ জিটি স্কোয়ার আসছে। তাহলে তুমি একটু খেয়াল করো তো যে ওয়াইটাকে রাখলাম হচ্ছে আমি, সরি এইচটাকে রাখলাম হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, আর এই যে টি স্কোয়ারের যে অংশটা আছে সেটাকে রাখলাম হচ্ছে আমি এক্স অক্ষ বরাবর। তাহলে দেখো তো আমার সমীকরণটাকে যদি আমি y=mx এর সাথে যদি কম্পেয়ার করি, তাহলে আমার এম আসলে কাকে নির্দেশ করতেছে? দেখো হাফ জি বা জি/2 কে কিন্তু নির্দেশ করতেছে। তার মানে আমার এইচ প্রপোর্শনাল টি স্কোয়ার যে গ্রাফটা পাবো তার যে ঢালটা সেটা আসলে কি নির্দেশ করবে? জি/2 বা গ্র্যাভিটেশনাল এক্সেলারেশনের অর্ধেক যে ভ্যালুটা আছে সেটাকে নির্দেশ করবে। তো দেখো আমরা এখান থেকে কিন্তু অনেক কিছু আলোচনা করলাম যে আমাদের যে ভি ভার্সেস টি গ্রাফ যেটা ছিল, সেটার যে ঢাল সেটা কিন্তু শুধুমাত্র আমার জি কে ইন্ডিকেট করতো। বাট এইচ প্রপোর্শনাল টি স্কোয়ারের যে গ্রাফ সেটার যে ঢালটা আছে সেটা আমার ইন্ডিকেট করবে হচ্ছে জি/2 বা গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশনের যে অর্ধেক ভ্যালু সেটাকে নির্দেশ করবে। দেখো তো একটু পর্যন্ত বোঝা গেল কিনা? জি ভাইয়া বুঝছি। এটা হচ্ছে তুমি এমসিকিউর জন্য হচ্ছে এগুলো বেশ ভালোভাবে মনে রাখো। মনে রাখার তো কিছু মানে মনে রাখতে পারো, বা হচ্ছে তুমি চাইলে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দিয়ে একদম সরাসরি ক্যালকুলেট করতে পারো। ওকে। সো একটু পর্যন্ত হইলো, তারপর আমরা নেক্সটে আসি। নেক্সটে আমাদের একটা ম্যাথ প্রবলেম দেওয়া আছে, খেয়াল করে কি বলা আছে, অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে আনত 60 মিটার দৈর্ঘ্যের একটি ঘর্ষণহীন তল অর্থাৎ কোনো ফ্রিকশন নাই, একটি মার্বেলকে সর্বোচ্চ অবস্থান থেকে ছেড়ে দেওয়া হলো। প্রথম সেকেন্ডে মার্বেলটি 2.5 মিটার দূরত্ব অতিক্রম করলে ভূমিতে পৌঁছাতে মার্বেলের কত সময় লাগবে? তো চলো আমরা একটা মার্বেল নিয়ে আসি এখানে। এটা হচ্ছে একটা মার্বেল। মার্বেলটাকে হচ্ছে আমরা এই যে একদম ইনিশিয়াল পজিশন থেকে ছেড়ে দিলাম, তারপর ধরলাম সে হচ্ছে 2.5 মিটার দূরত্ব অতিক্রম করলো, আর তারপর ধরলাম হচ্ছে সে একদম ভূমিতে পৌঁছে গেল। ওকে। তো এবার আমরা ডিসকাস করি। তো এখন কি বলছে, 30 ডিগ্রি কোণে আনত 60 মিটার দৈর্ঘ্যের একটি ঘর্ষণহীন তলে মার্বেলকে সর্বোচ্চ অবস্থান থেকে ছেড়ে দেওয়া হচ্ছে। তাহলে তুমি চিন্তা করো, মার্বেলটাকে যখন আমি সর্বোচ্চ অবস্থান থেকে ছেড়ে দিব, তাহলে অবশ্যই কি তার যে ইনিশিয়াল ভ্যালোসিটি সেটা কিন্তু আমার অবশ্যই জিরো হওয়া লাগবে এই জায়গায়। তারপর সে এখান থেকে যে এটুক দূরত্ব, আহ এটা দিয়ে দেখাই যে তার যে হচ্ছে এখান থেকে যে এটুক দূরত্ব সেটা আসলে কত? সেটা হচ্ছে আমার এখানে 2.5। আর পুরাটা যে দূরত্ব, একদম পুরোটা, সেটা আমার এখানে কোশ্চেনে দেওয়া দিছে, দিয়ে দিছে কত? কত? 60 মিটার। ওকে। তো চলো লিখে ফেলি এটা, যে আমাদের যে ছোট যে দূরত্বটা আছে সেটা হচ্ছে এখানে 2.5 মিটার, তারপর আর পুরোটা হচ্ছে এখানে 60 মিটার। তো এখন আমার বের করা লাগবে, আমার তো দেওয়া আছে যে তার 2.5 মিটার অতিক্রম করতে তার কত সময় লাগে, প্রথম সেকেন্ড বা হচ্ছে তার 1 সেকেন্ড লাগে। 2.5 মিটারের জন্য তার টাইম লাগে হচ্ছে 1 সেকেন্ড। এখন 60 মিটারের জন্য তার কত সেকেন্ড সময় লাগে সেটাই হচ্ছে আমার এখন বের করতে বলা হয়েছে। তো চলো আমরা হচ্ছে এখানে আগে এক্সিলারেশনটা ক্যালকুলেট করে ফেলি।
তো এখন দেখো, তুমি ম্যাথটা হচ্ছে দুই ভাবে ক্যালকুলেট করতে পারো। একটা হচ্ছে তুমি তোমার সবগুলো জিনিসপাতি ভার্টিক্যাল এক্সিস বরাবর চিন্তা করতে পারো। ভার্টিক্যাল এক্সিস বরাবর, তো ভার্টিক্যাল এক্সিস বরাবর যদি চিন্তা করো, সেক্ষেত্রে হচ্ছে কিন্তু তোমার গ্র্যাভিটেশনাল এক্সিলারেশন কাজ করবে। আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে তুমি ভার্টিক্যাল এক্সিস বরাবর জিনিসপাতিগুলো চিন্তা না করে তুমি এই যে ইনক্লাইন বা আনত তল যেটা আছে ওইটা বরাবর চিন্তা করতে পারো। তো ওইটা বরাবর চিন্তা করলে আমার সুবিধাটা কি হবে? সুবিধা হবে এদিকে যে দেখো, ইনক্লাইন বরাবর আমার দূরত্ব গুলো কিন্তু জানি, ভার্টিক্যাল বরাবর দূরত্ব গুলো জানি না, যদিও বের করা পসিবল, যেহেতু আমার এখানে অ্যাঙ্গেলটা দেওয়া আছে 30 ডিগ্রি অ্যাঙ্গেল। ভার্টিক্যাল বরাবর বের করা পসিবল, তুমি চাইলে ভার্টিক্যাল লাইনটা ধরেও ম্যাথটা করতে পারো। সেক্ষেত্রে তোমার এক্সিলারেশন কাউন্ট করা লাগবে হচ্ছে গ্র্যাভিটেশনাল এক্সিলারেশনকে, ভার্টিক্যাল লাইনটা। আমি যখন ইনক্লাইন লাইন নিয়ে যখন কাজ করতেছি, সেক্ষেত্রে কিন্তু আমার গ্র্যাভিটেশনাল এক্সিলারেশন কাজ করবে না, সেক্ষেত্রে আমার ভিন্ন একটা এক্সিলারেশন কাজ করবে। তো সেটাকে আমি ধরে নিলাম, ধরো এ ত্বরণ নিয়ে সে গতিশীল, এ ত্বরণ নিয়ে গতিশীল। তাহলে আমি প্রথম কেসটাতে যদি আমি ফর্মুলা যদি অ্যাপ্লাই করি, দেখো সে হচ্ছে, ধরো এটা আমি বললাম H1 ইকুয়াল হচ্ছে ইউটি প্লাস হচ্ছে ½ a T1 স্কোয়ার, ½ a T1 স্কোয়ার। তো ইউর ভ্যালু তো 0, আর H1 এর ভ্যালু কত? তোমার 2.5। দেখো এখানের যে H1 সেটা কিন্তু আমার কি বলা যায়, যে উলম্ব উচ্চতা না, সেটা কি এই যে আনত তল বরাবর যে উচ্চতা সেটাকে আমরা বলতেছি H1। এই যে এটা হচ্ছে আমার H1, 60টা হচ্ছে আমি H2 এভাবে বলতেছি। এটা ইকুয়াল কত আসবে? 0 প্লাস হচ্ছে ½ a, এর ভ্যালু তো আমি জানি না, টি এর মান কত? 1 স্কোয়ার। তো বসাই দিলাম। তো দেখো এখানে এর ভ্যালু কত আসবে? তোমার আসবে হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, এর ভ্যালু পাই গেলাম। তো এখন আমার লাগবে কি? লাগবে হচ্ছে 60 মিটারের জন্য তার টাইম কত লাগছে। তো চলো ওইটা ক্যালকুলেট করে ফেলি। ঠিক সিমিলার সূত্র, যে H ইকুয়াল ইউ তো আমার 0 হবে, প্লাস হচ্ছে ½ a T2, তার উপর হচ্ছে স্কোয়ার। আমার এখান থেকে কাজ হচ্ছে জাস্ট T2 এর ভ্যালুটা বের করা। তো H2 এর জায়গায় তুমি 60 বসাই দাও, ইকুয়াল হচ্ছে হাফ রাখলাম এখানে, 5 রাখলাম এখানে, আর এখানে থাকলো হচ্ছে আমাদের T2, তার উপর হচ্ছে স্কোয়ার। তো এখান থেকে হচ্ছে তুমি T2 এর ভ্যালুটা ক্যালকুলেট করে নিবা, এটাই হচ্ছে আমার এখানে আছে। দেখো তো সবাই বুঝলাম কিনা এটা? ভাইয়া, এটা ডিরেক্টলি যদি গ্যালিলিওর তৃতীয় সূত্র দিয়ে করি তাহলে হবে না? হ্যাঁ, গ্যালিলিও তৃতীয় সূত্র দিয়ে করতে পারো। হ্যাঁ, গ্যালিলিও তৃতীয় সূত্র দিয়ে করলেও হবে, এটা প্যারা নাই। জি ভাইয়া। কারণ এখানে দেখো আমি তো হচ্ছে ইনিশিয়াল ভ্যালোসিটি 0 ধরে নিছি, আবার হচ্ছে আমার কোশ্চেনে অ্যাক্সিলারেশন নিয়ে কিছু বলা নাই, তো আমি দুইটা ক্ষেত্রে অ্যাক্সিলারেশনটা ইকুয়াল ধরে নিছি। ঠিক আছে, তো এখানে তুমি গ্যালিলিওর থার্ড লটা অ্যাপ্লাই করতে পারো। ওকে, তাহলে আমাদের প্রবলেমটা শেষ হলো, তারপর আমরা নেক্সটে আসি, দেখি কি আছে। তো ফুল একটু পর্যন্ত সবার বোঝা গেছে। আচ্ছা, তারপর আসি হচ্ছে ক্যাপলারের সূত্র বা গ্রহের গতি সম্পর্কিত ক্যাপলারের সূত্র। তো ক্যাপলারের হচ্ছে তিনটা সূত্র আছে। তো তিনটা সূত্রের মধ্যে প্রথম সূত্রটা হচ্ছে একদমই যে জাস্ট একটা বাংলা কথা। কি বলেছে খেয়াল করো, উপবৃত্তের সূত্র। তো এই নামগুলো কিন্তু মনে রাখা লাগবে, এগুলো কিন্তু এমসিকিউ তে দেয়, যে ক্যাপলারের প্রথম সূত্রটা কি বিষয়ক ছিল বা কি সম্পর্কিত ছিল। এটা মেডিকেল এমসিকিউ তে আসে। তাহলে কি হবে? এটা উপবৃত্তের সূত্র। দ্বিতীয় সূত্রটা দেখবো, ওটার আবার আরেকটা নাম থাকবে। তৃতীয় সূত্র, ওটার আবার আরেকটা নাম থাকবে। তো এটা মনে রাখবা যে ক্যাপলারের গ্রহের গতি সম্পর্কিত ক্যাপলারের যে সূত্রগুলো আছে, তার মধ্যে প্রথম সূত্রটাকে আমরা বলবো হচ্ছে উপবৃত্তের সূত্র। এটাতে কি বলা হয়েছে? প্রত্যেকটা গ্রহই সূর্যকে একটি ফোকাসে রেখে উপবৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করে। অর্থাৎ একটা গ্রহ যখন সূর্যকে চারদিকে যখন প্রদক্ষিণ করবে, তার কক্ষপথটা হবে একটা উপবৃত্তাকার। এবং উপবৃত্তের কিন্তু আমরা জানি যে ফোকাস থাকে কয়টা? দুইটা। একটা ফোকাস থাকবে এই জায়গায়, আরেকটা ফোকাস থাকবে হচ্ছে এই জায়গায়। এই হচ্ছে তার দুইটা ফোকাস, একটা ফোকাস থাকবে এই জায়গায়, আরেকটা ফোকাস থাকবে হচ্ছে এই জায়গায়। তো গ্রহটা যখন ঘুরবে তখন সূর্যটাকে যে কোনো একটা ফোকাসে রাখা হচ্ছে সে এরকম গোল গোল করে ঘুরতে থাকবে, একটা উপবৃত্তাকার কক্ষপথে ঘুরবে। তো এই জন্য এই সূত্রটাকে বলা হয় উপবৃত্তের সূত্র। ঠিক আছে। তো এখন আমাদের কাছে মনে হইতেছে এই কথাটা সিম্পল একটা বাংলা কথা, বাট কেপলার যখন সূত্রটা দিচ্ছে তখন কিন্তু এই কথাটাই কিন্তু অনেক দামি কথা ছিল। ঠিক আছে, তখন কিন্তু কেউ বিশ্বাস করতে চায়নি, পরে অবশ্য অনেক কাহিনী টাহিনী হইয়া পরে মানুষজন তার কথা বিশ্বাস করছে। তো আমাদের অত হিস্টোরিতে যাওয়ার দরকার নেই, আমরা জাস্ট ধরে নিই যে উপবৃত্তের সূত্র হচ্ছে কি, যে প্রতিটি গ্রহ সূর্যকে একটি ফোকাসে রেখে উপবৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করে। তো ফোকাস থাকতে পারে দুইটা। তো দুইটার মধ্যে সূর্যটাকে যে কোনো একটা ফোকাসে রাখা গ্রহ হচ্ছে এভাবে উপবৃত্তাকার কক্ষপথে ঘুরতে থাকে। তো এটাই ছিল সিম্পল আমাদের উপবৃত্তের সূত্র। তো এবার চলো এরপরে আসি, এরপরের থেকে একটু ভালো আলোচনা আছে, সেটা হচ্ছে আমাদের ক্ষেত্রফলের সূত্র বা দ্বিতীয় সূত্র। বলা হয়েছে যে গ্রহ এবং সূর্যের সংযোগকারী ব্যাসার্ধ রেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে আছে। এটা বোঝার জন্য এই ফিগারটার দিকে একটু খেয়াল করো। তো প্রথম সূত্র অনুযায়ী আমরা জানি যে সূর্যটা হচ্ছে তার একটা ফোকাসে বা উপবৃত্তর ফোকাসে থাকবে, আর গ্রহগুলো হচ্ছে এভাবে ঘুরতে থাকবে। তো ধরো আমরা একটা গ্রহ নিয়ে কথা বলতেছি, তো ধরো এটা হচ্ছে আমাদের সেই পৃথিবীটা, আর্থ নিয়ে আমরা কথা বলতেছি। ধরো এটা হচ্ছে আর্থ। আর্থ যখন ঘুরবে, তো এটা ধরলাম এ পজিশন, এটা ধরলাম তার বি পজিশন, এটা ধরলাম তার সি পজিশন। তো সে অবশ্যই হচ্ছে এই পথে ঘুরতে থাকবে, আর আর্থ বা পৃথিবীটা হচ্ছে এই পথে ঘুরতে থাকবে। তো আমি ধরে নিলাম যে পৃথিবীটা যখন আমাদের এ পজিশনে যখন আছে, তখন সূর্য থেকে তার একটা লাইন আঁকাইলাম আমরা। তো ধরো এটাকে আমরা কি বললাম? যে গ্রহ এবং সূর্যের সংযোগকারী ব্যাসার্ধ রেখা। এই যে গ্রহ এবং সূর্যের সংযোগকারী ব্যাসার্ধ রেখা, এটাকে আমরা এ লাইনটা বললাম।
তো এই আমাদের পৃথিবীটা বা গ্রহটা যখন এ পজিশন থেকে যখন বি পজিশনে যাবে, তখন দেখো আমাদের এই যে লাইনটা, সাদা কালার যে লাইনটা, সেটাও কিন্তু তার অবস্থান পরিবর্তন করে এখান থেকে এখানে শিফট হবে। ভালো কথা। আবার গ্রহটা যখন বা পৃথিবীটা যখন বি থেকে যখন সি পজিশনে আসবে, তখন কিন্তু আবার এই যে সাদা কালার যে লাইনটা আছে, সেটা কিন্তু আবার শিফট হবে। অর্থাৎ প্রত্যেকটা মুহূর্তে সাদা কালার যে লাইনটা আছে, অর্থাৎ গ্রহ আর সূর্যের সংযোগকারী যে ব্যাসার্ধ রেখাটা আছে, এটা কিন্তু প্রতিবার কিন্তু শিফট হতে থাকবে। যে টাইমের অ্যাসপেক্টে এটা বারবার শিফট হতে থাকবে। এখন কেপলার তার দ্বিতীয় সূত্রতে বলছে কি, যে এই গ্রহটার এ থেকে বি পজিশনে আসতে, ধরে নাও এই গ্রহটা এ থেকে বি পজিশনে আসতে আমি বললাম হচ্ছে ধরো টি এবি পরিমাণ টাইম লাগবে এ থেকে বি পজিশনে আসতে। আবার সিমিলার কথা, যে এই গ্রহটার বি থেকে সি পজিশনে আসতে যদি আমার টি বিসি পরিমাণ টাইম লাগে। এখন কেপলার হচ্ছে এই জিনিসটাই বলতেছে যে কোনোভাবে যদি টি এবি আর হচ্ছে টি বিসি এই দুইটা যদি ইকুয়াল হয়, এই দুইটা ইকুয়াল হবে মানে কি, এই গ্রহটা এ থেকে বিতে আসতে তার যে পরিমাণ টাইম লাগবে, বি থেকে সিতে আসতে যদি একই পরিমাণ যদি টাইম লাগে, তাহলে কেপলার বলতেছে আমাদের, ধরো এটা হচ্ছে আমাদের ও পজিশন, এটা তো দেখা যাচ্ছে না, এটা ধরো হচ্ছে আমাদের সূর্যটা আছে হচ্ছে ধরো ও পজিশনে। তো কেপলার বলতেছে এখানে আমার যে দুইটা ক্ষেত্র যে তৈরি হয়েছে, অর্থাৎ ও এ বি এই ক্ষেত্রটা, আর হয়েছে আমার ও বি সি বা ও বি সি এই ক্ষেত্রফলটা ইকুয়াল হবে। এটাই বলতেছে হচ্ছে কি কেপলার বলছে, যে গ্রহটার তো আমরা কয়টা তিনটা পজিশন দেখাইছি। তো তার এ থেকে বি তে আসতে যদি তার টি এ বি পরিমাণ সময় লাগে, বি থেকে সি তে আসতে আসতে যদি তার টি বিসি পরিমাণ সময় লাগে, এখন কেপলার সাহেব বলতেছে যে টি এ বি আর টি বিসি অর্থাৎ এখানে টাইম দুইটা যদি ইকুয়াল হয়, তাহলে গ্রহটা আমরা বলতে পারবো যে এখানের যে ক্ষেত্রটা তৈরি হয়েছে, যে ও এ বি এই যে ক্ষেত্রটা তৈরি হয়েছে এই ক্ষেত্রটা, আর ও বি সি এখানে যে ক্ষেত্রটা তৈরি হয়েছে, দুইটা ক্ষেত্রের ক্ষেত্রফলটা সমান। এই জিনিসটা হচ্ছে বলা হয়েছে ক্ষেত্রফলের সূত্র। দেখো তো বোঝা গেল কিনা এটা? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, তাহলে আমরা 3 নম্বর সূত্রতে আসি। 3 নম্বর সূত্রতে দেখো কি বলা হয়েছে, সময় সূত্র। প্রত্যেকটি গ্রহের পর্যায়কালের বর্গ, তো নামগুলো কিন্তু মনে রাখবা, যে 3 নম্বর সূত্রটা হচ্ছে সময় সূত্র, 2 নম্বর সূত্র হচ্ছে ক্ষেত্রফলের সূত্র, 1 নম্বর সূত্র হচ্ছে উপবৃত্তের সূত্র। আচ্ছা, সময় সূত্রতে দেখো কি বলা হয়েছে, প্রত্যেকটি গ্রহের পর্যায়কালের বর্গ। তো পর্যায়কাল মানে কি জিনিস আমরা কিন্তু জানি, যে একটা বস্তু বা একটা কণা যে পজিশন থেকে আহ চলা স্টার্ট করছে, সে যদি একটা পর্যায়বৃত্ত গতি যদি সম্পন্ন করে, তাহলে আবার সে যদি তার ইনিশিয়াল পজিশনে যদি ফিরে আসে, মানে এক পাক ঘুরতে তুমি যদি রাউন্ড পথে যদি চিন্তা করো, তাহলে ধরো এই বস্তুটা এখানে আছে, এটা পুরোটা পাক ঘুরে আবার এই পজিশনে আসতে তার যে পরিমাণ টাইম লাগবে, সেটাই হচ্ছে তার পর্যায়কাল। অর্থাৎ ইনিশিয়াল পজিশন থেকে যাত্রা শুরু করে আবার ইনিশিয়াল পজিশনে যদি ফিরে আসে এবং সে যদি একটা পর্যাবৃত্ত গতি সম্পন্ন করে, তাহলে ওই যে টাইমটা লাগবে, ওই টাইমটাকে বলবো হচ্ছে আমরা পর্যায়কাল। তো এখন এটাই বলা হয়েছে, খেয়াল করো যে প্রত্যেকটা গ্রহের পর্যায়কালের বর্গ সূর্য হতে তার গড় দূরত্বের ঘনফলের সমান হতে। এখন এই গড় দূরত্ব বলতে কি বুঝাইছে, চলো এটাই হচ্ছে একটু বোঝার ট্রাই করি, খুব মনোযোগ মনোযোগ দিয়ে খেয়াল করো। এর জন্য আমাদের উপবৃত্তের একটু বেসিকটা লাগবে, তো আলোচনা করে দিচ্ছি দেখো। তো আমরা প্রথম সূত্রতে কিন্তু দেখে আসছি যে সূর্যকে ফোকাসে রেখে কিন্তু এই গ্রহগুলো কিন্তু ঘুরতে থাকে। তো ধরো আমরা এখানে আরেকটা ফোকাস দেখাইলাম। তো ধরো এটা হচ্ছে আমাদের সেই একটা ফোকাস, ভালো কথা, এটা হচ্ছে আরেকটা একটা ফোকাস, আর সূর্য তো আমাদের একটা ফোকাসের মধ্যে আছে। তো এটা ধরো আমরা বললাম হচ্ছে এটা হচ্ছে আমাদের সেই গ্রহটা, এটা হচ্ছে গ্রহ, আর এটা হচ্ছে আমাদের সেই সূর্যটা, সান এটা। তো এখন আমরা লাইনগুলো যদি একটু কানেক্ট করে দিই, তাহলে দেখো কাহিনীটা কি হইতেছে। এই যে লাইনটা হচ্ছে আমরা একটু কানেক্ট করে দিলাম। আচ্ছা, আমাদের ফোকাস গুলো তো লাইনে পড়লো না, মিলাই দিই একটু। এগুলো হচ্ছে ধরো ফোকাস। আচ্ছা, তো এবার ধরে নাও যে আমরা মিডল পয়েন্ট বরাবর যদি আমরা 0 পয়েন্টকে যদি চিন্তা করি, এই যে ধরো আমরা হচ্ছে উপবৃত্তের মতো বানাইতে চাইতেছি এটা। হুম, এটা যদি বানাই তাহলে একটু খেয়াল করো তো, যে উপবৃত্ত থেকে কিন্তু আমরা পড়ে আসছি যে আমাদের একটুক দূরত্বকে আমরা কি বলতাম, একটুক দূরত্বকে হচ্ছে আমরা এ বলতাম, একটুক দূরত্বকে কি বলতাম, সেটা হচ্ছে আমাদের এ ছিল। স্থানাঙ্ক নিয়ে চিন্তা করলে প্লাসে মাইনাসে হবে আর কি, বাট আমরা স্থানাঙ্ক নিয়ে চিন্তা না করে আমরা হচ্ছে দূরত্ব নিয়ে চিন্তা করতেছি। আর হচ্ছে আমরা কিন্তু এটা জানি যে উপবৃত্ত থেকে কিন্তু আমরা শিখছি যে এই যে এটা, যে তার এটা থেকে একটু দূরত্ব কত হইতো, এই হইতো এটা। আবার এখান থেকে একটু দূরত্ব তার কত হইতো, এই হইতো। এটা কিন্তু আমরা জানি। তাহলে খেয়াল করো যে গ্রহটা যখন সূর্যটার চারপাশে যখন এভাবে উপবৃত্তাকার কক্ষপথে ঘুরবে, তখন সে কিন্তু একটা পজিশনে এই সূর্যটার অনেক কাছাকাছি আসবে, আবার একটা পজিশনে কিন্তু সূর্যটা থেকে অনেক দূরত্বে চলে যাবে, মানে ম্যাক্সিমাম দূরত্বে থাকবে। তাহলে আমার মিনিমাম দূরত্ব কোনটা, এটা। আর ম্যাক্সিমাম দূরত্ব কোনটা, এটা। তো মিনিমাম দূরত্বটাকে বলবো হচ্ছে আমরা অনুসূপ। মিনিমাম যে দূরত্ব, যেটা তো চারপাশে তো ঘুরবে, তো যখন হচ্ছে সূর্যের কাছে একদম মিনিমাম ডিস্টেন্স আসবে, এই যে এই পজিশনটা যে তার মিনিমাম ডিস্টেন্স, এই যে মিনিমাম ডিস্টেন্সটা, মিনিমাম যে দূরত্বটা, তাকে আমরা বলবো হচ্ছে বাংলায় অনুসূপ। অনুসুর।
আর ম্যাক্সিমাম যে ডিস্টেন্সটা এই যে এখান থেকে তার একটু পর্যন্ত ম্যাক্সিমাম যে ডিস্টেন্সটা সেটাকে আমরা বলবো হচ্ছে অপসুর। অপসুর এগুলো হচ্ছে আমাদের ওই যে 9-10 এর থার্ড চ্যাপ্টারে ছিল, আহ বাংলাদেশের বিশ্ববিদ্যালয় থেকে, এই যে অনুসুর অপসুরের কথাগুলো, যে মিনিমাম ডিস্টেন্স যখন থাকবে সেটা হবে অনুসুর, আর ম্যাক্সিমাম ডিস্টেন্স যখন থাকবে সেটা হবে অপসুর। আচ্ছা, তো খেয়াল করো, এখন আমি যদি অনুসুরটা যদি কাউন্ট করতে চাই, মানে অনুসুরের দৈর্ঘ্যটা কত, তো ধরো আমি এটাকে বললাম হচ্ছে আমি R1, আর অপসুর যেটা সেটাকে ধরো আমি বললাম হচ্ছে R2 বললাম। তাহলে দেখো তো আমরা এখান থেকে এটা বলতে পারি কিনা যে R1 মানে আসলে কত। R1 মানে হচ্ছে আমি এ থেকে যদি আমি এইটা যদি বাদ দিয়ে দিই, তাহলে দেখো আমি কিন্তু R1টা পাই যাবো। তাহলে R1 মানে কত, এ মাইনাস হচ্ছে এই। তারপর আমি যদি বলি R2, R2 মানে কত, R2 মানে কিন্তু একটু চিত্রের দিকে খেয়াল করলে দেখবা যে সেটা কত, এ প্লাস হচ্ছে এই। এটাই তো। তো দেখো আমি অনুসুরটাকে বলতেছি হচ্ছে R1, অবসুরটাকে বলতেছি হচ্ছে R2। তো এখন আমি যদি গ্রহ থেকে সূর্যের গড় দূরত্বের কথা যদি বলি, তো গড় দূরত্ব মানে কি, যে R1 প্লাস R2 ডিভাইডেড হচ্ছে 2। এখন আমি যদি বলি যে এভারেজ ডিস্টেন্স, ওই লিখি এখানে লিখি এভারেজ ডিস্টেন্স। এভারেজ ডিস্টেন্স সেটা আসলে কত হবে খেয়াল করো, যে R1 প্লাস R2 ডিভাইড হচ্ছে 2, এটা হবে আমার এভারেজ ডিস্টেন্স। তাহলে এখান থেকে একটু খেয়াল করো তো, যে R1 আর R2 রে যদি আমি যোগ করি তাহলে কত হয়, যে আমার এখানে এই এই এগুলা বাদ যাবে, তাহলে থাকবে কত, 2A। সরি, 2A থাকবে, এটা R1 প্লাস R2। তাহলে R1 প্লাস R2 জায়গায় বসে তো এখানে 2A, আর এখানে থাকবে হচ্ছে 2। তাহলে আমি আলটিমেটলি পাইলাম কত, এ পাইলাম। আর এ মানে আসলে কি বুঝাইতেছে, এ এ মানে বুঝাইতেছে হচ্ছে আমি এই উপবৃত্তটার যদি একটা সেন্টার যদি মাঝখানে বিবেচনা করে নেই, ওই সেন্টারটা থেকে যে দূরত্বটা সেটাই হচ্ছে আমার এ। সেন্টার যদি চিন্তা করে নেই, ওই সেন্টার থেকে যে দূরত্ব সেটাই হচ্ছে আমার এ। তাহলে এখানে দেখো এটা এই কথাটাই বলা হয়েছে, তাহলে এভারেজ ডিস্টেন্স মানে যে এ, সেটা তো আশা করি বোঝা গেছে। তো দেখো এটাই বলা হয়েছে যে প্রত্যেকটা গ্রহের পর্যায়কালের বর্গ সূর্য হতে তার গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক। তো এখানে যে গড় দূরত্ব সেটা বলতে আমরা কি বুঝবো আসলে, এ কে বুঝবো, এ হচ্ছে তার গড় দূরত্বটা, গড় দূরত্বটা। তা আমাদের আলটিমেটলি ইকুয়েশন দাঁড়াইতেছে কি, এই যে পর্যায়কালের বর্গ প্রপোর্শনাল হচ্ছে তার গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক, টি স্কোয়ার প্রপোর্শনাল হচ্ছে এ কিউব। দেখো তো একটু পর্যন্ত বুঝলাম কিনা। ভাইয়া অনুসুর আর অপসুরটা একটু রিপিট করলে ভালো হতো। আচ্ছা, অনুসুরটা হচ্ছে দেখো যে এই গ্রহটা নীল কালার যে গ্রহটা, আমার তো লালটা তো হচ্ছে সূর্য, তো নীল কালার গ্রহটা যখন সূর্যের চারদিকে যখন এভাবে উপবৃত্তাকার কক্ষপথে যখন ঘুরবে, তখন একটু চিন্তা করে দেখো সে এই পজিশনে যখন আসবে তখন কিন্তু সে সূর্য থেকে মিনিমাম দূরত্বে থাকবে। আবার সে যখন এই পজিশনে যখন আসবে তখন সূর্য থেকে কিন্তু ম্যাক্সিমাম দূরত্বে থাকবে। তো ওই যে এই পজিশনে থাকলে সূর্য থেকে যে মিনিমাম দূরত্ব থাকে, ওই মিনিমাম ডিস্টেন্স থাকে আমরা বলি হচ্ছে অনুসুর। আর ম্যাক্সিমাম দূরত্বে যখন থাকে সেটাকে বলি হচ্ছে আমরা অপসুর। তো অনুসুরের দৈর্ঘ্যটা আমরা কিভাবে বের করতে পারবো, যে আমরা এই যে এখান থেকে এই গ্রহটার দূরত্ব যদি আমরা এ ধরে, যে উপবৃত্তের কনসেপ্ট পুরোটা যদি হয় এ, আর একটু কত এই, তাহলে আমরা অনুসুরের দৈর্ঘ্য কত হবে, এ থেকে যদি এই বাদ দেই তাহলে আমি অনুসুর বা R1টা পাই যাবো। আর অপসুরটা কিভাবে পাবো, এই যে এটুক তো হচ্ছে আমার এ, আর এটার সাথে আমি যদি এইটা যদি যোগ করি তাহলে দেখো আমি অপসুরটা পাই যাবো। তাহলে অপসুর R2 ইকুয়াল হচ্ছে এ প্লাস হচ্ছে এই। বোঝা গেছে এবার। জি ভাই, বুঝছি। আচ্ছা, তো দেখো যে আমাদের কোন কোন বইয়ে ব্যাপারটাকে হচ্ছে এইভাবে ব্যাখ্যা করছে, যে টি স্কোয়ার প্রপোর্শনাল হচ্ছে এ কিউব। আবার দেখবা কোন কোন বইয়ে তোমার ব্যাপারটাকে হচ্ছে এইভাবে ব্যাখ্যা করছে, যে টি স্কোয়ার প্রপোর্শনাল হচ্ছে 2A তার হোল কিউব। দুইটা ব্যাপার কিন্তু আসলে এক্স্যাক্টলি সেম, জাস্ট বাংলা কথাটার মধ্যে একটু ভিন্নতা আছে। যে একটা হচ্ছে কি, যে কোন কোন বই এটা লিখছে যে টি স্কোয়ার প্রপোর্শনাল এ কিউব, আবার ইন্ডিয়ান কোন রাইটারের বই আমি দেখছি যে টি স্কোয়ার প্রপোর্শনাল 2A হোল কিউব এটা লিখছে। তো দুইটার মধ্যে ডিফারেন্স কি আসলে একটু খেয়াল করো, যে আমি যখন টি স্কোয়ার প্রপোর্শনাল যখন এ কিউব লিখতেছি তখন এটা হবে প্রত্যেকটা গ্রহের পর্যায়কালের বর্গ সূর্য হতে তার গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক, গড় দূরত্ব শব্দটা আসবে কখন আমি যখন এ লিখবো। আর আমি যখন 2A হোল কিউব লিখবো, দেখো 2A আসলে কি, 2A আসলে কিন্তু তার যে বৃহৎ অক্ষটা, এই যে দেখো এখান থেকে একটু পর্যন্ত সেই দূরত্বটা কত, 2A। 2A এটা হচ্ছে তার 2A। আমি যখন এইটা যখন লিখবো তখন বিবৃতি কিন্তু আলাদা হবে। বিবৃতির হবে তখন যে প্রত্যেকটা গ্রহের পর্যায়কালের বর্গ, আহ প্রত্যেকটা গ্রহের পর্যায়কালের বর্গ গ্রহের যে উপবৃত্তাকার কক্ষপথ আছে তার বৃহৎ অক্ষের, গ্রহের যে উপবৃত্তাকার যে কক্ষপথ আছে তার যে বৃহৎ অক্ষ আছে ওই বৃহৎ অক্ষের ঘনফলের সমানুপাতিক। তাহলে দেখো আলটিমেটলি দাঁড়াবে কি এটা, যে টি স্কোয়ার প্রপোর্শনাল হচ্ছে 8A কিউব। 8A কিউব, তো এখান থেকে তুমি তুমি কিন্তু চাইলে লিখতে পারো যে টি স্কোয়ার প্রপোর্শনাল হচ্ছে এ কিউব। তো তুমি চাইলে দুইটার যে কোনো একটা বলতে পারো, তুমি চাইলে এটা বলতে পারো, তোমার কাছে যেটা ইজি লাগে তুমি ওইটাই ধরে নাও। তোমার কাছে যদি এটা ইজি লাগে যে তুমি বলবা গড় দূরত্ব ইটস। আবার যদি বলতে চাও যে যে উপবৃত্তাকার কক্ষপথে ঘুরবে তার যে বৃহৎ অক্ষটা আছে, বৃহৎ অক্ষটার নাম দেখবা তোমাদের বইয়ে লিখতে হচ্ছে পরাক্ষ। বৃহৎ অক্ষ যেটা সেটাকে লিখবা, দেখবা হচ্ছে বইয়ে লিখতে হচ্ছে কি পরাক্ষ হিসেবে লিখছে, পরাক্ষ, পরাক্ষ লিখছে। তাহলে পরাক্ষের দৈর্ঘ্য তাহলে কত হবে, 2A হবে। তাহলে আমরা এটাও বলতে পারি যে টি স্কোয়ার প্রপোর্শনাল হচ্ছে 2A তার হোল কিউব, তাহলে আসবে হচ্ছে 8A কিউব। সো এখান থেকে আমি চাইলে লিখতে পারবো টি স্কোয়ার প্রপোর্শনাল হচ্ছে এ কিউব। দেখো তো একটু পর্যন্ত অনেক কথাবার্তা বললাম, ক্লিয়ার হয়েছে কিনা। জি ভাইয়া। ওকে, তাহলে আমরা নেক্সট আসি।
নেক্সট হচ্ছে আমাদের একটা ম্যাথ দেওয়া আছে, তো এই ম্যাথটা হচ্ছে বেশ পপুলার ম্যাথ। এইচএসসি বলো বা এডমিশন বলো এমসিকিউ তে দেয়, বা এইচএসসি তে মাঝে মধ্যে 3 মার্কের জন্য দেয়, এরকম টাইপের ম্যাথ। ম্যাথটা একদম সিম্পল। যে কি বলছে, কোনো কারণে সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্বের কথা বলছে। কমে যদি অর্ধেক হয় তাহলে বছরের দৈর্ঘ্য বা পৃথিবীর প্রদক্ষিণ কাল কত হবে। আচ্ছা, তো পৃথিবীর প্রদক্ষিণ কাল কত হবে সেটা বের করতে বলা হয়েছে। তো ধরো আমরা ইনিশিয়াল কন্ডিশনে ধরে নিলাম যে পৃথিবীর প্রদক্ষিণ কাল সূর্যের চারদিকে, সেটা তো আমি জানি যে 365 ডেজ। আর আমি ধরো আমি A1 যেটা আছে, যে গড় দূরত্ব যেহেতু বলছে, তো ইনিশিয়ালটাকে আমি ধরো A1 ইকুয়াল হচ্ছে এ বললাম। ফাইনালে আসি, ফাইনালে তো আমার T2টা হচ্ছে বের করতে বলা হয়েছে এখানে। T2 বের করতে বলা হয়েছে, আর A2টা তাহলে কত হবে। দেখো কি বলা হয়েছে, যে গড় দূরত্ব কমে যদি অর্ধেক হয়, কমে অর্ধেক হলে কত হয়ে যাবে, আমার এটা A/2 হয়ে যাবে। তো এবার এখান থেকে তুমি জাস্ট ফর্মুলাটা অ্যাপ্লাই করো, যে আমরা কি জানি যে টি প্রপোর্শনাল হচ্ছে এ কিউ, বা আমরা এটা সরি টি স্কোয়ার প্রপোর্শনাল হচ্ছে এ কিউ। তো আমি এখান থেকে T1/T2 তার হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে A1/A2 তার হোল কিউব, এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করবো। যেখানে তুমি T1 এর জায়গায় 365 বসাই দাও, আর তুমি এখান থেকে T2 এর ভ্যালুটা ক্যালকুলেট করবা। A1 এর ভ্যালু এ বসাই দাও, A2 এর ভ্যালু A/2 বসাই দাও। তো এটা ক্যালকুলেট করে দেখবা, এখানে তোমার T2 এর ভ্যালুটা আসবে হচ্ছে 129 এত দিন। এটা আসবে হচ্ছে আনসার। ম্যাথ একদম সিম্পল, এটা হচ্ছে তোমার এইচএসসি এডমিশন এমসিকিউ তে বেশ পপুলার একটা ম্যাথ। তো ফুল এটা বোঝা গেছে। তারপর আমরা নেক্সটে আসি। আচ্ছা, নেক্সটে আরেকটা কোশ্চেন দেওয়া আছে, এটা কি দেওয়া আছে দেখো, যে মার্কারি রিভলভস অ্যারাউন্ড দ্য সান ওয়ান্স এভরি 88 ডেজ if the average distance of the earth from the sun is 1.5 into 10 to the power 8 kilometer, what is the average distance of Mercury from the sun? তো এটা তোমরা নিজেরা করবে, আমি জাস্ট একটু পরিচয়গুলো লিখে দিচ্ছি। দেখো কি বলা হয়েছে, যে মার্কারি বা হচ্ছে বুধ গ্রহ সূর্যকে প্রদক্ষিণ করে 88 দিনে। তার মানে ধরো বুধের জন্য তুমি T1 ধরলা হচ্ছে 88 ডেজ। তারপর বের করতে বলছি ইফ দ্য এভারেজ ডিস্টেন্স অফ দ্য আর্থ ফ্রম দ্য সান। অর্থাৎ আবার পৃথিবীর কথা বলা হয়েছে, যে পৃথিবী হতে সূর্যের এভারেজ দূরত্ব হচ্ছে 1.5 ইন্টু হচ্ছে 10 to the power 8 কিলোমিটার, এটার কথা বলা হয়েছে। এখন বের করতে বলছে হোয়াট ইজ দ্য এভারেজ ডিস্টেন্স অফ মার্কারি ফ্রম দ্য সান, অর্থাৎ তোমার A1টা বের করতে বলা হয়েছে। তো আবার কিন্তু তুমি T2 ভ্যালু কিন্তু না বলে দিলেও কিন্তু এটা আমরা জানি, সেটা কত 365 ডি। তো এইখান থেকে হচ্ছে তুমি A1 এর ভ্যালুটা ক্যালকুলেট করবা, ক্যালকুলেট করে হচ্ছে এটার সাথে আনসারটা মিলে যাবে। দেখবা এক্স্যাক্টলি এটা কোন সূত্র অ্যাপ্লাই করবো আমি, কেপলারের থার্ড ল, যে টি স্কোয়ার প্রপোর্শনাল হচ্ছে একই, যে প্রত্যেকটা গ্রহের পর্যায়কালের বর্গ সূর্য হতে তার গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক। ওকে, তো এটা পারা যাবে ফুলি। নেক্সটে আসি। নেক্সটে আছে আছে হচ্ছে আমাদের মহাকর্ষ আর অভিকর্ষ। তো মহাকর্ষ আর অভিকর্ষ এই দুইটা নামের সাথে আমরা অনেক আগে থেকে পরিচিত। তো দুইটার মধ্যে কিন্তু এক্স্যাক্টলি কিন্তু সেম না। এদের মধ্যে একজন হচ্ছে বড় ভাই, আরেকজন হচ্ছে ছোট ভাই। তো চলো দেখি যে বড় ভাইকে ছোট ভাই। দেখো মহাকর্ষ হচ্ছে যে তোমার মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ বল। দেখো মহাকর্ষ আর অভিকর্ষ তুমি যেটা নিয়ে কথা বলো না কেন, এগুলো কিন্তু হবে অবশ্যই আকর্ষণ বল। বিকর্ষণ বল হওয়ার কিন্তু সুযোগ নেই। তো মহাকর্ষ নিয়ে যখন আমরা কথা বলতেছি, তখন আমরা ধরে নিব যে আমরা যে দুইটা বস্তু বা ভর নিয়ে কথা বলতেছি, ওই দুইটা হচ্ছে মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তু, একদম র্যান্ডম যে কোনো দুইটা বস্তু। আর অভিকর্ষ কোনটা হবে, ওই যে আমরা মহাকর্ষ নিয়ে যে কথা বললাম, যে যে কোনো দুইটা বস্তুর মধ্যকার যে আকর্ষণ বল সেটা হচ্ছে মহাকর্ষ। আর অভিকর্ষ হবে ওই যে কোনো দুইটা বস্তুকে তুমি যদি একটাকে যদি ফিক্সড করে দাও, অর্থাৎ আমি একটাকে যদি পৃথিবী বানাই দেই, আর আরেকটা যদি যে কোনো বস্তু হয়, তাহলে তাদের মাঝখানে যে আকর্ষণ বল সেটাকে আমরা বলবো হচ্ছে অভিকর্ষ। তাহলে দেখো এবার বড় ভাইকে আর ছোট ভাইকে। মহাকর্ষ হচ্ছে আমার এখানে বড় ভাই, কারণ এটার কোনো লিমিটেশন নাই, বড় ভাই। আর অভিকর্ষ হচ্ছে ছোট ভাই, কারণ এখানে একটা লিমিটেশন আছে, যে আমার একটা ভরকে অবশ্যই হচ্ছে আর পৃথিবী হওয়া লাগবে। এটা হচ্ছে আমাদের ছোট ভাই। তো এখানে দেখো সংখ্যাগুলো এখানে দেওয়া আছে। তো এই এত ইজি জিনিস তোমার পরীক্ষায় কখনো আসবে না। তো জাস্ট জানার জন্য আর কি এখানে রাখো। এই যে দেখো এখানে একটা ফিগার আছে, যে সূর্য আর চাঁদ, সূর্য আর চাঁদের মধ্যে যখন আমি কথা বলবো সেটা কি এবার মহাকর্ষ হবে। আর যে কোনো একটা যখন পৃথিবী হয়ে যাবে, যে দুইটা ভরের মধ্যে যে কোনো একটা যখন পৃথিবী হয়ে যাবে, তো সেটাকে আমরা বলবো হচ্ছে অভিকর্ষ। তাহলে সূর্য আর পৃথিবীর মধ্যে যে আকর্ষণ বল সেটাকে বলবো হচ্ছে অভিকর্ষ। আর পৃথিবী আর চাঁদের মধ্যে যে আকর্ষণ বল সেটাকে কি বলবো, আমরা অভিকর্ষ বলবো। আর সূর্য আর চাঁদের মধ্যে যে আকর্ষণ বল সেটাকে বলবো হচ্ছে মহাকর্ষ। তো এখান থেকে মেডিকেল কত সালে জানি একটা কোশ্চেন আসছে, তো এই জন্য আমি টপিক গুলো একদম ক্লিয়ার ভাবে দেখাই দিলাম। ঠিক আছে, এক্সাম্পল গুলো মনে রাখবে, যে দুইটার মধ্যে যখন একটা পৃথিবী চলে আসবে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে হ্যাঁ অভিকর্ষ। আর র্যান্ডম যে কোনো দুইটা যদি হয়, মানে পৃথিবী যদি না হয়, তাহলে তাকে বলবো হচ্ছে আমরা মহাকর্ষ। তো দেখো এখান থেকে কিন্তু আমরা বলতে পারি যে সকল অভিকর্ষ হচ্ছে এক প্রকার মহাকর্ষ, বাট সকল মহাকর্ষ অভিকর্ষ না। কারণ কি, অভিকর্ষের জন্য কিন্তু একটা লিমিটেশন আছে, একটা জিনিসকে আমার ফিক্সড করে দেওয়া লাগে, সেটা হচ্ছে আমার একটা ভর হচ্ছে পৃথিবী হওয়া লাগে। ঠিক আছে, ওকে। সো এই টাইপের কোশ্চেন যদি তোমার খ নাম্বারে দেয়, তাহলে এইভাবে লিখে দিবা, এক্সাম্পল দিয়ে দেখাই দিবা, যে সকল অভিকর্ষই মহাকর্ষ কিন্তু সকল মহাকর্ষ অভিকর্ষ নয়। তারপর আসি, হচ্ছে নিউটনস ল অফ গ্র্যাভিটেশন, যেটা উনি দিছিল হচ্ছে 1687 সালে। এই সালটা মনে রাখবা, এটা মেডিকেল একবার আসছে, যে নিউটন কত সালে গ্র্যাভিটেশনের সূত্রটা দিছিল 1687 সালে। আচ্ছা, এটা কি বলা হয়েছে আমরা একটু দেখি,
যে বলছে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুকণা পরস্পরকে আকর্ষণ করে, যে কোনো দুটি বস্তুকণা পরস্পরকে আকর্ষণ করে। এই আকর্ষণ বল বস্তু দুটির ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আচ্ছা, তো এই বাংলা কথাটাকে আমরা যদি একটু ইকুয়েশন দিয়ে বোঝার ট্রাই করি, তো ধরো আমার কাছে দুইটা ভর আছে, একটা ভরকে ধরো আমি বললাম হচ্ছে এখানে M1, আর একটা ভরকে ধরো বললাম হচ্ছে আমি M2। দুইটা ফিগার নিয়ে আসি এখানে। আচ্ছা কি হলো, আচ্ছা এইখানে একটা আছে, আর এইখানে ধরো আরেকটা ভর আছে। তো দুইটার মাঝখানের দূরত্ব আমি যখন কাউন্ট করবো তখন কিন্তু অবভিয়াসলি আমার এই যে একদম সেন্টার অফ গ্র্যাভিটি ওইখান থেকে কাউন্ট করা লাগবে, একদম ভার কেন্দ্র থেকে কাউন্ট করবো মাঝখানের সংযোগকারী দূরত্বের কথা যখন আমি বলতেছি। তো এই ব্যাপারটা কেয়ারফুল থাকবে। তো এটা ধরো হচ্ছে আমার এখানে M1, এটা ধরো হচ্ছে আমার M2, মাঝখানের দূরত্বকে আমি ধরো বললাম হচ্ছে ডি বল। তো এই দুইটার যেহেতু নির্দিষ্ট পরিমাণ ভর আছে, আর যে জায়গাতে ভর থাকবে সেই জায়গাতে কিন্তু আমার নিউটনস ল অফ গ্র্যাভিটেশন সূত্র চলে আসবে। তো এখান থেকে আমরা আসলে কি লিখতে পারবো, যে দুইটার মধ্যকার যে আকর্ষণ বলটা, আচ্ছা এই দুইটার মধ্যকার আকর্ষণ বল বলতে আসলে কি বুঝতেছি, আমরা বুঝতেছি হচ্ছে এটা, যে এই M1টাকে M2 আকর্ষণ করতেছে নিজের দিকে, আবার M1টা M2 কে নিজের দিকে আকর্ষণ করতেছে, অর্থাৎ প্রত্যেকটা বস্তু তার নিজের দিকে আকর্ষণ করতেছে। এখন কোনটা কার দিকে সরে আসবে এটা ডিপেন্ড করবে হচ্ছে তাদের ভরের উপর, যে যার যার ভরটা বেশি হবে তার দিকে হচ্ছে সরে আসবে। ঠিক আছে? তো সবাই কিন্তু তার নিজের দিকে কিন্তু টানে এটা। এই কথাটা মনে রাখবেন। আচ্ছা, তো এবার এখান থেকে খেয়াল করো যে তাদের মাঝখানের যে আকর্ষণ বল বা গ্র্যাভিটেশনাল ফোর্স, সেটাকে আমি কি বলতে পারি, যে তাদের ভরের গুণফলের সমানুপাতিক, অর্থাৎ M1 M2। তার মানে এই M1 আর M2 এর ভ্যালুটা যত বেশি হবে, তাদের মাঝখানে যে গ্র্যাভিটেশনাল ফোর্স সেটাও কিন্তু তত বেশি হবে। আবার আমরা এটাও বলতে পারি যে এখানে FG টা প্রপোর্শনাল হবে 1/d²। মাঝখানের দূরত্ব যত বাড়বে গ্র্যাভিটেশনাল ফোর্স তত কমবে, মাঝখানের দূরত্ব যত কমবে গ্র্যাভিটেশনাল ফোর্স তত বাড়বে। এটাই দেখো বলা হয়েছে এই আকর্ষণ বল বা কি বলছে, বস্তু দুটির ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই যে মধ্যকার দূরত্ব ডি, তার বর্গের ব্যস্তানুপাতিক হচ্ছে আমার এখানে এফজি। আচ্ছা, এখন এই দুইটা ফর্মুলাকে যদি আমি একটু কম্বাইন করি, আমি এখান থেকে লিখতে পারবো হচ্ছে এফজি প্রপোর্শনাল হচ্ছে M1 M2 বাই হচ্ছে ডি²। M1 M2 বাই হচ্ছে ডি²। সো এখন আমরা যদি সমানুপাতিক সাইন যদি তুলতে চাই, তাহলে আমাদের একটা ইকুয়াল সাইন দেওয়া লাগবে এবং একটা কনস্ট্যান্ট দেওয়া লাগবে। সো এখানে আমরা লিখলাম হচ্ছে এফজি ইকুয়াল হচ্ছে জি ইন্টু M1 M2 ডিভাইড হচ্ছে ডি²। এই যে একটু, তো নিউটন কি করছে, নিউটন জাস্ট একটু পর্যন্ত প্রতিপাদনটা করতে পারছে। তারপর কিন্তু আমরা জানি যে এখান থেকে কিন্তু জি এর একটা ভ্যালু আছে। এই জি এর ভ্যালুটা কিন্তু নিউটন আর বের করতে পারে নাই কত সালে, 1687 সালে। উনি জি এর ভ্যালুটা ফাইন্ড আউট করতে পারে নাই। তো এই সময়ের পর, অর্থাৎ 1687 সালের পর প্রায় 111 বছর পরে, 1798 সালে, 1798 সালে এই জি এর ভ্যালুটা প্রথম ক্যালকুলেট করছে হচ্ছে স্যার ক্যাভেন্ডিস, স্যার হেনরি ক্যাভেন্ডিস, স্যার হেনরি ক্যাভেন্ডিস, ক্যাভেন্ডিস। কত সালে? 1798 সালে। অর্থাৎ নিউটন তো সূত্র দিছিল 1687 সালে, তখন কিন্তু নিউটন এই ফর্মুলাটা দিছে, বাট জি এর ভ্যালু কিন্তু নিউটন বের করতে পারে না। জি এর ভ্যালু প্রথম বের করছে কে? 1798 সালে স্যার হেনরি ক্যাভেন্ডিস। তো ওনার একটা এক্সপেরিমেন্ট আছে, ওনার এক্সপেরিমেন্টের নাম হচ্ছে ক্যাভেন্ডিস এক্সপেরিমেন্ট। ক্যাভেন্ডিস এক্সপেরিমেন্ট, ক্যাভেন্ডিস এক্সপেরিমেন্ট, এক্সপেরিমেন্ট। তো এই ক্যাভেন্ডিস এক্সপেরিমেন্টের মধ্যে ওনার অনেকগুলা জিনিসপাতি উনি ইউজ করছে, দুইটা ভর ইউজ করছে, উপর থেকে উলম্ব ভাবে সুতা ঝুলাইছে, টর্শন ইউজ করছে। তো টর্শন তো এখন বুঝবা না। তো তোমরা চাইলে, যে কেউ যদি ইন্টারেস্ট হও, ইউটিউব ইউটিউব থেকে ভিডিওটা দেখতে পারো, যে ক্যাভেন্ডিস এর এক্সপেরিমেন্ট লিখে সার্চ দিলে চলে আসবে। বা যদি কেউ না দেখতে চাও তাহলে দরকার নাই, যে একদম আউট অফ সিলেবাস, দরকার নেই। কেউ যদি ইন্টারেস্ট থাকে তাহলে দেখতে পারো ক্যাভেন্ডিস এক্সপেরিমেন্ট, যে উনি আসলে কিভাবে হচ্ছে জি এর ভ্যালুটা ক্যালকুলেট করছে। ঠিক আছে? তো আমরা এখান থেকে এটা শিখলাম যে নিউটন, আমাদের তো টাইম শেষ। রেজন কি আছে? রেজন, তাহলে একটা লিঙ্ক দিও, আমাদের তো টাইম শেষ এখানে, যে এখনই শেষ হয়ে ওকে যাবে। ভাই। আচ্ছা, ওকে ভাই, তো ঠিক আছে। নিউটন কি করছিল, যে নিউটন তো হচ্ছে দুইটা ফর্মুলা, দুইটা না, মানে একটা ফর্মুলাই দিছিল এখানে, যে জি ইন্টু M1 M2 ডিভাইড হচ্ছে ডি²। তো নিউটন কিন্তু এই জি এর ভ্যালুটা কিন্তু বের করতে পারেনি। জি এর ভ্যালু বের করছে কত সালে? 1798 সালে স্যার হেনরি ক্যাভেন্ডিস, তার এক্সপেরিমেন্ট ছিল ক্যাভেন্ডিস এক্সপেরিমেন্ট। এই এক্সপেরিমেন্টের মাধ্যমে হচ্ছে তিনি প্রথম জি এর ভ্যালুটা ক্যালকুলেট করছে।